সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর সামন্ত লাল চন্দ। দাদা, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি শুরুতে বলতে চাই যে আমাদের যে আউটডোর চিকিৎসা যেটা আছে সরকারি হাসপাতালগুলোতে, সেইখানে যে বলা হয়ে থাকে যে এইখানে যদি আমাদের রোগীদেরকে ঠিকভাবে দেখভাল করা যেত তাহলে চিকিৎসার একটা বড় অংশ ওইখানে শেষ করা যেত, কিন্তু সেইটা আমাদের এখানে হয় না বলে চিকিৎসকরাও মনে করেন, আর রোগীদের অভিযোগ থাকবে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলবো, আউটডোরে যে চিকিৎসার সুষ্ঠু ব্যবস্থা করতে হলে একটা হচ্ছে আমাদের জনসংখ্যা এত বেশি যে এত রোগীর চাপ যে অনেক সময় সেটা হয়ে ওঠে না। এটা কথাটা খুব সত্যি যে আউটডোরে যদি আমরা সঠিক চিকিৎসা এবং ঠিকমতো দিতে পারি তাহলে পরবর্তীতে হয়তো আমরা চিকিৎসাটা আরো সহজ হয়ে যাবে। তবে আমি মনে করি আমার অভিজ্ঞতার থেকে যে আমরা এখন হচ্ছে আমি যতটুকু জানি আমাদের হাসপাতালে, আমি বার্ন ইউনিট ছাড়াও ঢাকা মেডিকেল কলেজে আউটডোরে কিন্তু এখন স্পেশালাইজড চিকিৎসকরা যাচ্ছেন, গিয়ে বসছেন একটা পার্টিকুলার টাইম সময়ের জন্য বসছেন। হ্যাঁ, যার যেদিন সময় যদি ওনারা ঘন্টাখানিক বসে রেফার রুগীগুলো দেখেন তাহলে হয়তো আমি মনে করি, এবং এটা দেখছেন না যে সেটা না, দেখছেন, তাহলে হয়তো রুগীর চিকিৎসা ডেফিনেটলি আরো অনেক সুন্দর হতো আর কি। এবং সেই জায়গা থেকে এটা তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলেন, সার্বিকভাবে যদি আমরা বলি, এবং আপনি ওই যে ওই রেফার্ড রোগীর কথা বলছেন যাদেরকে পাঠানো হচ্ছে, কিন্তু এমনিতে যে প্রথম দেখছেন রোগীকে, সবসময় তো আর কনসালটেন্ট বা বিশেষজ্ঞ দেখছেন না, যেমনি প্রথম দেখছেন তার দেখাটা নিয়ে যদি কথা বলেন, তার এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কোন রুগী রেফার করতে হবে, কোন রুগী রেফার করতে হবে না, এটা কিন্তু ওই যে ডাক্তার সাহেব বসে দেখছেন ওনাকেই ডিসিশন নিতে হবে। সব রুগী তো স্পেশালিস্টকে দেওয়ার দরকার নেই, তাই না? যখন একটা নাকে সর্দি হয়েছে কিংবা এটাকে সামান্য একটা কিছু, সুতরাং ওইটা সিলেকশন করতে হবে ওই ডাক্তারের। এবং আমি মনে করি ধরেন ইএনটি, আই, বার্ন, যে কোনো স্পেশালিটি রুগী দেখতে হলে ওই জুনিয়র ডাক্তারও সেই ডিসিপ্লিনের ওখানে বসতে হবে পার্টিকুলার টাইমে বসে, তাহলে সে ডিসিশন নিতে পারবে যে কোন রোগীটা আমি কনসালটেন্টের কাছে রেফার করব, তাহলে কিন্তু সিস্টেমটা সুন্দর হয়ে যায়। এবং এই যে যতটুকু সময় পাওয়ার কথা একজন রোগীর বা একজন জুনিয়র ডাক্তার বা ইন্টার্ন ডাক্তার, তারা যতটুকু সময় পাওয়ার কথা সেই ততটুকু সময় কি তারা পান? আপনার কি মনে হয়? ইন্টার্ন ডাক্তাররা তো আর এই সমস্ত কাজ না, জুনিয়র ডাক্তার মেডিকেল অফিসার যারা সময় পান না, এটা আমি ঠিক বলবো না। সময় নিশ্চয়ই বের করে দিতে হবে, সময় তো আছে, সেই সময়টা রোগীর মানে আনুপাতিক হিসাবে। হ্যাঁ, এইটা একটা আমি প্রথমেই বলছি, আনুপাতিক হিসাবে যেটা আমাদের দেশের যে জনসংখ্যা, যে রোগী, সেই তুলনায় কিন্তু আমাদের ফ্যাসিলিটিস গুলো খুব সীমিত। শুধু আউটডোরে ডাক্তার থাকলে হবে না, কিন্তু ওই ডাক্তারের সাথে নার্স থাকতে হবে, একজন প্যারামেডিক্স থাকতে হবে, তার অন্যান্য আনুষঙ্গিক জিনিসও থাকতে হবে। সুতরাং এই সামঞ্জস্যটা যদি বজায় রাখা যায় তাহলে সার্ভিস ভালো দেওয়া সম্ভব। সেই জায়গায় আমাদের ঘাটতি বা ডেফিনেটলি ঘাটতি আছে আমাদের, সেটা ঘাটতি আছে। আমি তো বললাম আপনাকে, আমাদের বড় সমস্যা যে নার্সের একটা সমস্যা বাংলাদেশ, এটা কিন্তু সত্যি সত্যি বড় সমস্যা। যদিও সরকার বড় অনেক নতুন নার্স নিয়োগ করছেন, এই জিনিসটাকে আরো গুরুত্ব সহকারে দেখা উচিত। মানে একটা আউটডোরে একজন ডাক্তার বসবে, তার সঙ্গে ওই রকম অনুপাতে নার্স তো থাকতে হবে, প্যারামেডিক্সও থাকতে হবে, তাহলে ডিসিপ্লিনটা আনা যাবে এবং রুগীটা দেখা এবং রুগীর চিকিৎসা আরো সহজ হবে। এটা এটা একটা সমন্বয়, শুধু ডাক্তারের পক্ষে কিন্তু সম্ভব না, এটা সরকার, সমস্ত হাসপাতাল কর্তৃপক্ষ সবাই মিলে কম্বাইন্ড এফোর্টে এটা কাজটা করা যায়। এবং এই আউটডোর যে চিকিৎসাটা হচ্ছে সেটাকে আপনার মনে হচ্ছে যে খুব সীমিত পরিসরে দেওয়া হচ্ছে, মানে আমাদের হাসপাতালগুলোতে, মানে আরো ধরেন যে ঢাকা মেডিকেল কলেজে কেন আসতে হবে, আরো অন্য কোথাও মিরপুর থেকে কেন ঢাকা মেডিকেল কলেজে যাবে, উত্তরা থেকে কেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবে? এটা একটা খুব সত্যি কথা। সবাই একটা ফুরা হলে ঢাকা মেডিকেলে চলে আসে। এই যে মানুষের ঢাকা মেডিকেল কলেজের প্রতি একটা যে একটু সামান্য কোনো অসুবিধা, ঢাকাতে কিন্তু কয়েকটা হাসপাতাল আছে। দেখেন পুরান ঢাকায় সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ওদিকে কুর্মুইটুলাতে একটা হয়েছে, ওদিকে যে ওখানে অনেকে মনে করে যে সেনাবাহিনীর বোধহয় হাসপাতাল, কিন্তু ওটা কিন্তু একটা সাধারণ হাসপাতাল। তারপরে আপনার রিসেন্টলি যে শাহজাহানপুরে এই যে একটা হাসপাতাল আছে। এই যদি হাসপাতালগুলোকে জনগণকে ভাগ করে ডাইভার্ট করা যায়, আমার মনে হয় ডেফিনেটলি ঢাকা মেডিকেল তাদেরকে ওখানে নেওয়ার জন্য যে এইটা হচ্ছে নেওয়ার জন্য উদ্যোগটা ওই সমস্ত হাসপাতাল কর্তৃপক্ষকেও নিতে হবে। এবং আমি এটা মনে করি মিডিয়ারও একটা ইম্পর্টেন্ট রোল আছে। অবশ্যই ডেফিনেটলি মিডিয়া যদি ওই সমস্ত হাসপাতালে গিয়ে দেখে যে না কি কি কাজ হচ্ছে এবং সেটা যদি জনগণকে জানানো যায়। শাহজাহানপুরের একটা রোড, ওই মুগদাতে
যাবে, ওই এত কষ্ট করে আসবে না। কিংবা মিরপুর থেকে ঢাকা মেডিকেল আসতে কষ্ট তো, কয়েকটা হাসপাতাল, সুযোগ সুবিধা কিন্তু সব আছে, ডেফিনেটলি সুযোগ সুবিধা সব আছে। আমি প্রত্যেকটা হাসপাতালে গিয়েছি, মুগদাতে দেখছি, তারপরে কুর্মিটোলে তো অদ্ভুত একটা হাসপাতাল, মুগদাও কিন্তু বিরাট হাসপাতাল কিন্তু খালি, মিটফোর্ড নিজেই তো, হ্যাঁ মিটফোর্ড তো নিজেই, মুগদা হাসপাতালটা একদম খালি, মানে এখানে এত সুযোগ সুবিধা কিন্তু রুগীরা নাই। এইটা নিতে হলে সবারই ভূমিকা নিতে হবে, যেরকম হাসপাতাল কর্তৃপক্ষ, জনগণ, মিডিয়া, সরকার, সবারই সমান ভূমিকা নিতে হবে। আমি আমার বার্ন ইউনিটের হাসপাতালের কথা বলি, একটা সামান্য হাতে একটা সিগারেটের লাগলেই ওই সেই মিটফোর্ড থেকে চলে আসছে, মিটফোর্ডে কিন্তু একটা ইউনিট আছে, সরর দিতে একটা ইউনিট আছে, আমরা এখন রিসেন্টলি মুগদাতেও করছি, কর্মীটি, কিন্তু রুগী সব ঢাকা মেডিকেলে। এই যে মানুষের একটা আস্থার জায়গা হয়ে গেছে, এই আস্থার জায়গাটা যদি সব জায়গায় ফিরিয়ে আনা যায়, তাহলে আস্থা বা ধারণার কথা বলতে পারি যে হ্যাঁ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলেই আমি চিকিৎসাটা পাবো, মানে চিকিৎসা খুব ভালো চিকিৎসা কথাটা কিন্তু দেখেন, একটা 50% বেশি বার্ন যদি হয় চিটাগাঙে, এখন চিটাগাঙে একটা ইউনিট আছে, ভালো ইউনিট, কিন্তু সেই রুগী ঢাকায় টেনে নিয়ে আসা, চিটাগাঙে যে ভদ্রলোক চালাচ্ছেন উনি একজন কোয়ালিফাইড লোক, তার সমান ডক্টরই কিন্তু ঢাকায়, কিন্তু চিটাগাঙে যদি, কিন্তু রুগীদের ওই হয়তো একটা রুগীর তো একটা রাইট থাকে, আমি ঢাকায় যাব, এটা কেউ তো বাধা দিতে পারে না, রাইট থাকে। আর ওই যে সবাই ভাবে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে অন্তত সব ওই যে সুযোগ সুবিধাগুলি পাওয়া যাবে। এখন মুগদাতে আছে কিনা সেটা তো আপনি যেটা বললেন, মুগদাকে বলতে হবে যে হ্যাঁ আমিও সবকিছু নিয়ে বসে আছি, সক্ষম সব ধরনের রোগী ট্যাকেল করার জন্য। এটা ওই হাসপাতাল কর্তৃপক্ষকেও নিতে হবে, মিডিয়াকেও নিতে হবে, সবাইকে। হ্যাঁ, এবং সেই প্রচারটা তো মিডিয়ার মাধ্যমে করতে হবে, দেখা দরকার। কথা বলবো জরুরি সেবা নিয়ে, ইমার্জেন্সি, সেটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হতে পারে, অন্যান্য সরার্দি হতে পারে, অনেক হাসপাতাল ইমার্জেন্সি, এবং বেসরকারি হাসপাতালগুলোর যে ইমার্জেন্সি, তাদের তফাৎ, সক্ষমতা এবং সেবার মান নিয়ে যদি বলেন। ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি এমন একটা জায়গা যেখানে 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে, এবং এটি একমাত্র হাসপাতাল, মানে এবং ঢাকা মেডিকেলের সাথে অন্যান্য সরকারি হাসপাতালও বলবো, যেখানে রোগী ভর্তি না বলার কোনো অধিকার কারো নাই। ইউনাইটেড কিংবা অ্যাপোলো প্রাইভেট যে কোনো একটা জায়গায় ওরা বলতে পারে আমরা এখন এই রোগী ভর্তি করবো না, ঢাকা মেডিকেল কলেজে কোনোদিন কেউ না বলার সুযোগ নেই, না বলেও না। রাত 2টার পরে যদি একটা রিক্সাওয়ালা কিংবা একটা রাস্তার লোকের কারো ওয়াইফ যদি একটা সিজারিয়ান করতে হয়, তাকে ঢাকা মেডিকেলে আসতে হয়, এবং তার ওই সামান্য দেখা গেল তার হেমোগ্লোবিন অনেক কম, কিন্তু ঢাকা মেডিকেলের ডাক্তাররা কিন্তু চেষ্টা করে ওই সীমার মধ্যে, যেটা সবচেয়ে মানে আমাদের সমস্যা, আমাদের অবকাঠামো এগুনা, এইগুনা যদি আরো ইমপ্রুভ করা যায়, যেরকম আপনি বলেন যে একটা ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে রাত্রেবেলা হয়তো একজন ডাক্তার থাকলো, একজন নার্স থাকলো, আর কেউ নেই, একসঙ্গে যদি 12টা রুগী আসে, তাহলে কি করে সামলাবে ডাক্তার সাহেব? সবার কাছেই তো সবার রুগী অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ ওই তো সেটাই বলছি, দুর্ঘটনায় একসঙ্গে 20-22 জন চলে আসলো। ওই এই জন্য আমাদের ওই প্যারামেডিক স্টাফটা যদি আরো ট্রেন করে আরো বাড়ানো যায়, যে কোনো বিদেশে দেখবেন একটা ইমার্জেন্সি হাসপাতালে রুগী আসার সাথে নার্সিং স্টাফরা কিন্তু সাথে সাথে রুগীকে স্যালাইন টেলাইন দেওয়া টোয়া সব কথা, রুগীরা কিন্তু আর কোনো কমপ্লেন করে না। আমাদের হাসপাতালে এই জিনিসগুলো খুব লেকিং, কারণ এটা বলা হয় যে রুগী পড়ে আছে 1 ঘন্টা পর ধরে, এটা বলে ইউ আর রাইট, আমিও নিজেও বলছি, দেখছি আমি যে রুগী পড়ে আছে, যে অনেকক্ষণ ধরে কেউ খেয়াল করছে না, ওই যে বললাম, এবং 1 ঘন্টার তাকে যে ধরা হচ্ছে না, তার কারণে কিন্তু একটা সময় চিকিৎসা দেওয়ার পরেও সে খুবই সত্য কথা এটা। এবং আমি আপনাকে এটা বলতে পারি যে এই যদি সময় মতো সঠিক চিকিৎসা না দেওয়া হয়, সে পুরা রোগী হোক আর যে কোনো রোগী হোক, পরবর্তীতে তাকে বাঁচানো খুবই কষ্টকর হয়ে যায়। এই জন্য যে কোনো হাসপাতালের, প্রত্যেকটা হাসপাতালের ইমার্জেন্সিটাকে শক্তিশালী করতে হবে। ইমার্জেন্সি মেডিকেল কেয়ার বলে একটা সাবজেক্টই আছে, সেটাকে আরো শক্তিশালী করতে হবে। ইমার্জেন্সিতে যারা ডিউটি করবে তাদেরকে ভালো ট্রেন থাকতে হবে, যে একটা যে কোনো ধরনের রুগী আসলে যেন সামলানো যায়, যাকে বলা হয় সিপিআর ট্রেনিং, কার্ডিও পালমোনারি রেসিসিটেশন, মানে রুগীটাকে আসার সাথে সাথে ওর জন্য সেই সমস্ত ব্যবস্থা থাকে। ইমার্জেন্সিতে যেন একটা রুগীকে মানে অজ্ঞান হয়ে যাওয়ার আগে যা যা করার, কিংবা জ্ঞান হারানো, মানে সব ধরনের ইকুইপড করা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট। এটা তো বললো সরকারি হাসপাতালের কথা, কিন্তু বেসরকারি হাসপাতালগুলো কেন জরুরি চিকিৎসার জন্য তৈরি থাকবেন না? তারা কেন ফিরিয়ে দিবেন? এটা তো দেখা যায়, যেমন এটা প্রায় দেখা যায় নিচ্ছে না, ঝুঁকি নিতে চায় না, বিশেষ করে সড়ক দুর্ঘটনাটা নিতে চাচ্ছে না, আরো যে বিভিন্ন রকম হয় রাতের বেলা বা দিনের বেলা যে ঘটনাগুলো, অনেক রোগী তারা ফিরিয়ে দেন। এবং যারা বিভিন্ন ভাবে হয়তো মানে খ্যাতনামা বলে দাবিদার, তারাও করেন, ছোটখাটো ক্লিনিক তো আছে, কিন্তু তারা কেন ফিরিয়ে দিবেন? ফিরিয়ে দেওয়ার কয়েকটা কারণ থাকতে পারে আমার যতটুকু মনে হয়।
যে তাদেরকে বাধ্য করা যাবে না কেন? হ্যাঁ, বাধ্য করা যায় না। অ্যাক্সিডেন্টাল কেস যেন বার্ন হইলে তারা মনে করে এই রোগীটা কি জন্য বার্ন হলো, বার্ন হইলে আবার এর পিছনে কোনো রহস্য আছে কিনা, পুলিশের কোনো ইনভলভমেন্ট আছে কিনা, হ্যাঁ, পয়জনের কোনো রোগী থাকলে, অ্যাক্সিডেন্টের রোগী থাকলে, এই ধরনের ভয়ে তারা আমার মনে হয় তারা এই জিনিসগুলো এড়ানোর জন্য, এই সমস্ত ঝামেলাতে না যাওয়ার জন্য তারা রোগীকে ঢাকা মেডিকেল। আমি তো দেখি নাই যে একটা ছেলে একটা মেয়ে অনেক সময় দেখা যায় অনেকগুলো ট্যাবলেট খেয়ে ফেললো প্রাইভেট ক্লিনিকে, সব কিন্তু ঢাকা মেডিকেলে যাচ্ছে। তাহলে এইগুলো হয়তো একটু দেখা উচিত আমার মনে হয়। মেডিকেল লিগাল পয়েন্টটা যেটা, সেইটা প্রাইভেট ক্লিনিকও যদি শক্তিশালী করা হয়, কেন ওখানেও ডাক্তার সার্টিফিকেট দিবে, এখানেও জরুরি তো জরুরি। আমার বাসা উত্তরা, আমি পাশে একটা ক্লিনিকে নিয়ে গেলাম, ঢাকা মেডিকেল আসতে তো আমার সম্ভব না। এই জরুরি চিকিৎসাও তো একটা মানে সহজলভ্য হওয়া উচিত, যে এখানে অন্যান্য কেবিন বা ওয়ার্ডে থাকার টাকার চেয়ে জরুরি চিকিৎসা তো এখন যে আপনি যেটা বললেন যে রিক্সা যিনি চালান তার ওয়াইফ, তার স্ত্রীকে নিয়ে উনি গেলেন, এখন জরুরি ভিত্তিতে ইউনাইটেডে যান, ইউনাইটেড যদি ওনার সঙ্গে ওইরকম দাবি করে বসেন, হ্যাঁ, চিকিৎসা সেবাটাকে ওই জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে না। দৃষ্টিভঙ্গি না দেখে মানবিক দৃষ্টিভঙ্গি দেখা প্রত্যেকের উচিত আমি মনে করি। প্রত্যেকটা ক্লিনিকের হোক, সবারই কিন্তু মানবিক অন্তত জরুরি চিকিৎসাটা, আমি জরুরি চিকিৎসার কথা বলছি, আমি একটা নরমাল গলব্লাডার অপারেশন করার কথা বলছি না। সেখানে তারা বলতে পারে টাকা পয়সা লাগে, কিন্তু প্রথম চিকিৎসাটা দিয়ে তারপর বলতে পারে তুমি অন্য জায়গায় চলে যেতে এটা থাকা উচিত। এটা ডেফিনেটলি এই দেশের নাগরিক হিসাবে প্রত্যেকেরই রোগীটাকে নিবে, নেওয়ার পর বলতে পারে তুমি আমার এখানে মানে সেবা নিতে পারবে কি পারবে না, সেটা নাহলে তুমি আরেক জায়গায় যেতে পারো, হ্যাঁ, কথাবার্তা বলতে পারে। একই সঙ্গে আমি একটু বলি, এটার সঙ্গে যোগ করে জরুরি চিকিৎসার সঙ্গে অ্যাম্বুলেন্স একটা বড় বিষয়। সেই সেবাটা নিয়ে যদি কথা বলেন যে একটা অ্যাম্বুলেন্সের যেরকম থাকা উচিত আমাদের। অ্যাম্বুলেন্স মানে কি, একটা অ্যাম্বুলেন্স ওয়েল ইকুইপড থাকা মানে কি, ওখানে সবকিছু থাকা উচিত। একটা মানুষের যদি বুকে ব্যথা উঠে কিংবা এরকম মানে কোনো চেস্ট পেইন, কার্ডিয়াক প্রবলেম, ওখানে ইমার্জেন্সি যা যা ট্যাকেল করার দরকার সেগুলো কিন্তু অ্যাম্বুলেন্সে থাকা উচিত বলে আমার, যেরকম এয়ার অ্যাম্বুলেন্সে থাকে। এয়ার অ্যাম্বুলেন্স যখন বাইরে থেকে আসে ওইখানে তো সবকিছু ওরা ডাক্তার সহ পাঠিয়ে দেয়। হ্যাঁ, আমাদের দেশেও এরকম যদি সিস্টেম করা হয় তাহলে হয়তো, তা না হলে যে আমি বলি যে মিরপুর থেকে সোহরাওয়ার্দী হসপিটাল যেটা এনআইসিবিডি, ওখানে আসতে আসতে মারা যেতে তো বেশিক্ষণ লাগে না, কার্ডিয়াক অ্যারেস্ট হইতে বেশিক্ষণ লাগে না। কিন্তু যদি অ্যাম্বুলেন্সে ওই ব্যবস্থা থাকে, তাও ভালো যে মিরপুরে একটা হার্ট ফাউন্ডেশন আছে, সেটা তাও তো অনেকের মানুষ, এটা সত্যি কথা, এটা অনেক ভালো জিনিস। হ্যাঁ, তারপর কিডনিরও আছে, মিরপুরে কিডনিরও ফাউন্ডেশন আছে। এবং এই যে বিশেষায়িত যে মানে আমাদের যে হাসপাতালগুলো, সেগুলোর কি অবস্থা? কিডনি হাসপাতাল, বিশেষায়িত যেগুলো হাসপাতালে হার্টের জন্য, পঙ্গু মানে অর্থোপেডিক্স এর জন্য, এগুলা তো মোটামুটি এখন পর্যন্ত ভালোই চলছে। কিন্তু আমার মনে হয় ঢাকায় একটা এর ধরনের চিন্তা করা উচিত, একটা অ্যাক্সিডেন্টের হসপিটাল থাকা উচিত। অ্যাক্সিডেন্টের হসপিটাল তাকে বলা হয় যে যেখানে অর্থোপেডিক সার্জন কাজ করবে, বার্নের ডাক্তার কাজ করবে, ট্রমা মানে একটা অ্যাক্সিডেন্ট হইলে যেন প্রথমে একটা হাসপাতাল, ঢাকা মেডিকেল আসে, কিন্তু যদি এরকম একটা অ্যাক্সিডেন্টাল হসপিটাল আলাদা থাকে তাহলে কিন্তু সেখানে এই ইমার্জেন্সি সার্ভিসে নিউরোসার্জন থাকবে, যেন প্রথম একটা ধাক্কা সামলানো যায়। কেন আমাদের তো অনেক হাসপাতাল খালি আছে, আপনি রেলওয়ে হাসপাতাল দেখেন কমলাপুরে খালি পড়ে আছে, ওইটাকে তো আমরা একটা অ্যাক্সিডেন্টাল হসপিটাল বানাইতে পারি, বানায় তো এখানে আমরা এরকম একজন আমার মনে হয় যে যেহেতু ঢাকার যানজট বা বিভিন্ন কিছুর কথা আপনিও বললেন, আমিও আমরা সবাই জানি, সেটা ঢাকার 4 মুখে 4টা এরকম ছোট ইউনিটের মতো হলো করা যেতে পারে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আকারে। বার্ন ইউনিট সেটা তো অনেক ছোট জায়গা থেকে আজকে ঢাকা মেডিকেলেরটা তো অনেক যে আকারটা নিয়েছে, এবং ঢাকার বাইরেও তো ইউনিটগুলি হচ্ছে, এবং সেই জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে আপনি যেটা বলেন যে ঢাকার মেডিকেল কলেজে একটা পর্যায়ে পর্যন্ত আসার দরকার নেই। আমরা যখন বার্ন প্লাস্টিক সার্জারি শুরু করি, ছোট্ট একটা জায়গা ছিল, 6টা-7টা বিছানা নিয়ে, আজকে সেই জায়গা থেকে 50 বেডের একটা ইউনিট, 100 শয্যার, আবার 300 শয্যা। এখন এইটা একটা যদি একটা কিছুর পিছিয়ে লেগে থাকা যায়, ডিভোশন থাকে, তার অনেক কিছু করা যায়। আপনি শুনে খুশি হবেন যে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটা 500 বেডের বার্ন ইনস্টিটিউট হতে যাচ্ছে, এবং ঢাকা মেডিকেলের সাথেই চাঙ্কারপুলে একটা পুরাতন টিবি কন্ট্রোলের হাসপাতাল আছে, ওটা ভেঙে ওখানে প্রায় 15 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা নিচে আর 10 তলা, এবং এখানে বার্ন রোগীর যত রকম আধুনিক চিকিৎসা, প্লাস্টিক সার্জারি যত চিকিৎসা, প্লাস একাডেমিক শিক্ষা যত রকম, যেটা বার্ন আমাদের এখন সবচেয়ে প্রবলেম। বাংলাদেশে প্রতি বছর প্রায় 6 লাখ লোক পড়ে যায়, সেইখানে আমাদের চিকিৎসক আছেন স্পেশালাইজড মাত্র 52 জন। 52 জন দিয়ে তো 6 লাখ লোকের চিকিৎসা করা সম্ভব না।
আমাদের পুরা রোগী আসে 6 লাখ, হ্যাঁ, প্রতি বছর। এখন এই আমাদের স্পেশালিস্ট বাড়াতে হবে। এখন আমরা যেভাবে আছি সেটা আগামী 100 বছরে হবে না। ইনস্টিটিউটটা তৈরি হলে আমরা প্রতি বছর 10-12 জন করে ডাক্তার তৈরি করতে পারবো, নার্স, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, নার্স মানে ট্রেন করতে পারবো। করলে আমার অভিজ্ঞতায় বলে যে 1500 যদি আমরা থাকে, তাহলে আমরা হয়তো আজকে যেরকম আমরা ঢাকার বাইরে চিটাগাং, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর ইউনিটগুলো আছে, কিন্তু ইউনিটগুলো শক্তিশালী না, বিকজ আমরা ডাক্তার দিতে পারছি না। তো আমাদের ডাক্তার দিয়ে ওই ইউনিটগুলোকে শক্তিশালী করতে হবে। পরে কিন্তু গরিব মানুষ, আর পুরা রোগীর চিকিৎসা কিন্তু প্রথম 24 ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার। একটা মানুষ যদি লালমনিরহাটে পড়ে যায়, তার পরে ওই গরিব মানুষের ঢাকা আসতে আসতে এটা অসম্ভব। রংপুর মেডিকেল কলেজে একটা শক্তিশালী ইউনিট করতে হবে। এরকম প্রত্যেকটা ইউনিটকে আমরা শক্তিশালী করার চেষ্টা করছি। ঢাকার বাইরে আপনি চিকিৎসক দিতে পারছেন না, সেগুলো কিভাবে চলছে? ঢাকার বাইরে এখন যেটা ভালো চলছে, চট্টগ্রামে যেটা আছে বেশ কিছু চিকিৎসক, কিন্তু রংপুরে যেরকম বলি, রংপুরে মাত্র একজন ডাক্তার, একজন স্পেশালিস্ট, তার পক্ষে তো সম্ভব না, তাকে আরো ডাক্তার দিতে হবে। রাজশাহীতে একটা মেয়ে কাজ করে, খুলনাতেও আছে, প্রত্যেক জায়গায় আছে, কিন্তু তাদের সাপোর্টিং স্টাফ গুলো কিন্তু ওইরকম নাই। নার্স তৈরি হয়নি, নার্স নাই, জুনিয়র ডাক্তার এবং যন্ত্রপাতি এগুলো আরো শক্তিশালী করতে হবে। তো শক্তিশালী করতে হলে আমাদেরকে ম্যান পাওয়ার বাড়াতে হবে, এবং আমি মনে করি সরকারের যে উদ্যোগ, তাতে আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা এগুলোকে আরো শক্তিশালী করতে পারবো। এবং এই যে 6 লাখ রোগী, তাদের তো নিজেদের সাবধানতা যদি তাদের থাকে, তাহলে তো এই 6 লাখ কমানো যায়। এইটা হচ্ছে সবচেয়ে একটা বান রোগীর চিকিৎসার একটা মেইন কথা হচ্ছে দ্য বেস্ট ট্রিটমেন্ট অফ স্টিল প্রিভেনশন। বান যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে। আমি এখনই বলতে পারি যে আমাদের ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে এই গত 2 দিন আগে একটা ডাক্তার মেয়ে আসছে, যার প্রায় 50% বেশি পড়ে গেছে। ও রান্না করতেছিল। এখন এই যে রান্না করার সময় সাবধানতা অবলম্বন করা, যে একটা ওন্না এটাকে পেঁচিয়ে নেওয়া, শাড়িটাকে পেঁচিয়ে নেওয়া, আজকাল তো মেকানিক্স অনেক কিছুই পাওয়া যায়, পরে রান্না করা, এই সাবধানতা। তারপরে একটা কমন জিনিস বলি, গরম পানি। আমাদের হাসপাতালে যদি 120টা বাচ্চা থাকে, তার 90টা বাচ্চাই অসাবধান গরম পানি। কারণ কি, একটা গরম পানি যখন কাজের মেয়ে নিয়ে যায়, ডেকচিতে করে নিয়ে যায়, ধাক্কা লাগলে পড়ে যায়, ওটা যদি একটা বালতিতে করে নিয়ে যায়, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টটা হয় না। এই চা নিয়ে যায়, এই ধরনের ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। আরেকটা সবচেয়ে মারাত্মক হচ্ছে বৈদ্যুতিক তারে। আপনারা দেখবেন কদিন আগে মোহাম্মদপুরের লেগুনাতে একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং 2টা রোগী আমাদের এখানে আছে। খুবই আনফরচুনেট, 2টা ব্রিলিয়ান্ট ছাত্র, এবং দুইজনেরই পা কেটে ফেলতে হয়েছে। মানে লেগুনা এই যে মনিটর কেউ করে না, মানে এই যে তারের যে কখন কোনটা কি হয়েছে কেউ কোনোদিন খেয়াল রাখে না। আপনি পুরান ঢাকায় অনেক বাড়িতে দেখবেন ছাদের উপরে অনেক তার ঝুলে আছে, কোনটা ইলেকট্রিকের তার আর কোনটা রশি কাজের মেয়ে তো জানে না। সে ভিজা কাপড় নিয়ে যখনই শুকাতে যায় তখনই হয় এইগুলা। এবং বৈদ্যুতিক ডিপার্টমেন্টের অনেকে কাজ করে উইদাউট গ্লাভস, সুতরাং এই তাদের অনেকে আমরা দেখি যে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার। হ্যাঁ, সেই গণসচেতনতা তৈরি করতে হবে, মানুষকে বোঝাতে হবে, তাহলে হয়তো আমরা মনে করি যে পুরা রোগী কমায় নিয়ে আসা অনেক সম্ভব। আমি সিঙ্গাপুরে গেছিলাম রিসেন্টলি, কিন্তু আমি তো ওখানে পুরা রোগী দেখিনি, একটা মাত্র রোগী। তারা প্রিভেনশনে এত বেশি কাজ করে, মালয়েশিয়াতে কোনো রোগী নাই। এই ধরনের এটা ভারতও অনেক কমে নিয়ে আসছে, আমরাও আশা করি পারবো আর কি। এবং আর হচ্ছে একটা জিনিস, আবার প্রাথমিক চিকিৎসার কথা বলতে হয়, যে অন্যান্য হাসপাতালগুলিতে যদি এটা প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়, হয়তো 50 ভাগের উপরে যে করেছে তাকে হয়তো চিকিৎসা দেওয়া গেল না, 10 ভাগ 20 ভাগকে তো দেওয়া যাবে। প্রাথমিক চিকিৎসাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এই যে গত রাজনৈতিক সহিংসতার সময় যে পেট্রোল বোমার সময় কিন্তু আমাদের সরকার থেকে উদ্যোগ নিয়ে আমরা বেশ কিছু বাইরের ডাক্তারকে ঢাকায় নিয়ে আসছিলাম, নার্সদেরকে নিয়ে আসছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসার উপরে ট্রেনিং দেওয়া হচ্ছে। যে একটা রুগী পড়ে যাওয়ার, আমি যে একটা বললাম একটু আগে, যে পড়ে যাওয়ার প্রথম 24 ঘন্টা গোল্ডেন আওয়ার, মানে একটা মানুষ যদি 10টায় পড়ে, সেই 10টা থেকে যত তাড়াতাড়ি তাকে একটা স্যালাইন দিয়ে আমরা চিকিৎসা করতে পারবো, রুগীটা কিন্তু তত ভালো হবে। এই বেসিক জিনিসটাই যদি আমরা বাইরে আমরা ট্রেনিং দেওয়া আছে, এবং আশা করি যে আমরা ডাক্তার সাহেবরা এটা ফলো করবেন, ফলো করে হয়তো তারপরে ঢাকা আসলো সেটা অন্য জিনিস। মানে ওই যে আপনি যেটা বলেন, সিঙ্গাপুর বা সিঙ্গাপুরে একজন রোগী, মালয়েশিয়া নাই, মালয়েশিয়ায় কোনো রোগী নেই, ওরা সব যন্ত্রপাতি সাজিয়ে রাখছে মনে হয় যেন দোকানের শোকেসের মতো, ওদের রোগীই নেই। হ্যাঁ, যদি একজন আসে ওই একজনই যাতে মানে চিকিৎসাটা পায়। এবং সেটা কথা যে প্রাথমিক চিকিৎসাটা দেওয়ার মতো ইউনিট যাতে সব সরকারি বা বেসরকারি হাসপাতালগুলিতে থাকে। বেসরকারি হাসপাতাল নিয়ে তো আমরা বললামই যে বেসরকারি হাসপাতাল কোনো রোগীকে যাতে ফিরিয়ে না দেয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এইটা আমাদের মনে হয় এটা দেখা উচিত যে
অন্তত প্রাথমিক চিকিৎসাটা। একটা রুগী পড়ে গেল 10টার সময়, একটা বেসরকারি চিকিৎসা গেল, ফিরিয়ে দিল, সেই রুগী আর ঢাকায় আসতে আসতে 3 ঘন্টা কোনো স্যালাইন পেল না, এই রুগী তো পরবর্তীতে বাঁচানো খুবই কষ্ট হয়। কৃষকরা আছেন, বিশেষ করে যারা তরুণ নতুন আসছেন এই পেশায় বা এই, তাদের নিবেদিত হওয়া বা আপনি কিভাবে দেখছেন তাদের? এটা দেখেন, এটা আমি সবসময় সব জায়গায় এই কথাটা বলি। আমি কিন্তু মনে করি যে আমার মতো বয়সে আমরা যারা সিনিয়র লোকজন, তাদের প্রধান দায়িত্ব হচ্ছে নবীন তরুণ যারা, তাদেরকে মোটিভেট করা। আমার বয়সে কাউকে মোটিভেট করার কোনো সুযোগ নেই। আমি যদি নবীনদেরকে মোটিভেট করতে পারি, আমি ডেফিনেটলি আমাদের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নতি হবে। হ্যাঁ, আমাদের ডাক্তারদেরও সুযোগ সুবিধা দেখতে হবে, এটা 1 নম্বর। যে সরকার হোক বেসরকারি হোক, তাদের থাকা খাওয়া কিভাবে, এগুলো দেখতে হবে। এবং আমাদেরকে আরো মোটিভেটেড মানে কি, প্যাট্রিয়টিক, দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, এগুলো থাকলে। আমি আমার নিজের জীবন দিয়ে অনেকে এক্সাম্পল দিই। আমি শুরু করছিলাম কোত্থেকে, আজকে কোথায় চলে গেছে, তাই না? এটা যদি আমরা সবাই একটু প্যাট্রিয়টিক হই, ডাক্তারদের কিন্তু উপরওয়ালার থেকে একটা আশীর্বাদ নিয়ে জন্ম নেয় যে মানুষের ভালোবাসাও পায়, অর্থ উপার্জন করতে পারে। আমি এক সময় আপনাকে একটা এক্সাম্পল দিই, গত রাজনৈতিক সহিংসতার সময় দেখেন, এটা আমি বলি কেন, এটা যদি আমার ইয়াং ডাক্তাররা শুনে তাদের মনে হয়তো একটা জগবে। আমি একদিন একটা সিএনজি নিয়ে বাসায় গেছিলাম, সিএনজির ড্রাইভারকে আমি টাকা দিতে গেছিলাম, টাকা নেয় না। তাই বললাম যে কেন তুমি টাকা নিবে না কেন? কয় স্যার আপনি বহু মানুষের উপকার করেন, আমরা জানি, আমি আপনার কাছে টাকা নিব না। এই যে একটা ভালোবাসা, এটা কিন্তু ডাক্তারদের পক্ষেই পাওয়া সম্ভব, আর কোনো প্রফেশনে সম্ভব না। সুতরাং আমরা যদি ডেডিকেশন নিয়ে কাজ করি, ডেফিনেটলি আমার মনে হয় আমাদের যে তরুণ সমাজ আছে তারা এটা করবে, এবং এই দেশকে ভালোবাসলে, দেশের মানুষকে ভালোবাসলে চিকিৎসা ব্যবস্থা আরো উন্নতি করা যায়। একটু হাসি মুখে রোগীর সঙ্গে কথা বলা, সেটাও কিন্তু আমাদের মানে তাদের প্রতি সম্মান রেখে আমরা যদি বলি যে তারা, না আমি সম্মান রেখে বলছি, একটা বড় অংশই সেটা করেন না। এটা হয়তো অনেক সময় অনেক ভিড়ের চাপের মুখেও কিন্তু তারপরও এটা করা উচিত। অনেক সিনিয়র ডাক্তারকেও দেখেছি, অনেক জুনিয়ররাও কেউ করেন, এটা করা উচিত, এটা আমি মনে করি। আমি তো বললাম যে একটা অ্যাপ্রন পরে আমরা যদি একটা রাউন্ড দিয়ে খালি জিজ্ঞেস করে আসি, এটা গ্রাম থেকে আসে তো ডাক্তার সাহেব বলে গেছেন ভালো আছি, এই এনাফ, আর কিছু চায় না। কিন্তু তাতে সে অনেকটা ভালো হয়ে যায় মানুষ, ডেফিনেটলি ওদের কাছে কিন্তু ওই অ্যাপ্রন পরা থাকলে ছোট ডাক্তার বড় ডাক্তার কোনো ডিফারেন্স না। ডাক্তার সাহেব আসছিল, বলছে আমাকে, তার বউ বলছে ডাক্তার সাহেব দেখে গেছে, দ্যাটস অল। এইটুকু করতে পারলে আমি মনে করি যে আমরা আরো 99% মানুষের ভালোবাসা পাবো, মানুষের সম্মান পাবো। এবং সেই জায়গা থেকে যে উপজেলা পর্যায়ে যারা প্রথমে নিয়োগ পান, তারা ওখানে থাকতে চান না। এটার পিছনে কিন্তু অনেক কারণ আছে, এটা কিন্তু কথা সত্যি। ধরুন আমি স্পেশালি কয়েকটা কেস জানি, আমাদের মেয়ে ডাক্তাররা এখন একটা আনমেরিড মেয়ে উপজেলায় থাকবে, তার থাকার জায়গা, তার সিকিউরিটি, অনেক কিছুই। এটা আপনি মেয়েদের ক্ষেত্রে বলেন, তার আবার হ্যাঁ, এটা আমি মেয়েদের কথা বললাম। হ্যাঁ, এইটা কিন্তু এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। রাইট, আমি আপনার সাথে একমত। আমি যখন বানিয়াচং হেলথ কমপ্লেক্সে কাজ করি, আমি 74-75 সালে কথা বলি, তখন কিন্তু মোবাইলও ছিল না, গাড়িও ছিল না, কিছুই ছিল না। আমি সাইকেলে গেছি, নৌকায় করে গেছি, এরকম আমার মতো আরো অনেক ডাক্তার তখনকার আমলে ওই পরিবেশে কাজ করছে। এখন তো সারা পৃথিবী আপনার হাতের মুঠোয়, তাই না? হাতের মুঠোয়। আপনি রাস্তাঘাট অনেক ভালো হয়ে গেছে, রাস্তাঘাট অনেক সুন্দর, এখন যাওয়া উচিত। এইটা ডাক্তারদের ডেফিনেটলি করা উচিত, এই ব্যাপারে কোনো। আর আমাদের উপজেলা পর্যায়গুলো তো অনেক উন্নত হয়েছে, হ্যাঁ অনেক উন্নত হয়েছে, অবকাঠামো ইলেকট্রিসিটি আছে, সবই আছে, সবই আছে। তখন তো আমরা হারিকেনে ছিলাম, নৌকায় যাওয়া লাগতো, হারিকেনে থাকতাম, টেলিভিশন নাই, কোন রকম ওই রেডিও শুনতাম, ওইটুকুই ছিল। যাওয়ার পরটাও দাদু যদি চিন্তা করি, যেত তো অনেক সময় লাগতো, এখন তো সেটা নাই। কিন্তু তারা কিন্তু আবার একটা জিনিস দেখা গেছে দাদা, যে সে হয়তো ত্রিশালে থাকছেন না বা বানিয়াচংয়ে থাকছেন না, কিন্তু জেলা শহরে বা ওইখানে একটা ক্লিনিকেও সেবা দিচ্ছেন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আমাদের গ্রামের মানুষের চিকিৎসা 100% সুব্যবস্থা করতে আমাদেরকে, ডাক্তারদেরকে করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা প্রায় শেষের দিকে, এই যে নতুন মেডিকেল কলেজগুলো হচ্ছে, সেখান থেকে বেসরকারি মেডিকেল কলেজগুলো, সেখান থেকে চিকিৎসক কিভাবে, এই যে নতুনটা কিভাবে আসছে, মানটা নিয়ে যদি কথা বলেন, সেখানেও হাসপাতাল একটা ইউনিট আছে, সেগুলি নিয়ে যদি কথা বলেন। নতুন মেডিকেল কলেজ এখন এগুলো তো বলা খুব মুশকিল, মানে এখন যে প্রাইভেট মেডিকেল কলেজ, আমি যেটা মনে করি যে শিক্ষার মান বজায় রেখে প্রাইভেট মেডিকেল কলেজ খোলা উচিত। টিচার যদি ঠিক মতো থাকে, টিচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যানাটমি ফিজিওলজি থেকে শুরু করে 5th ইয়ার পর্যন্ত শিক্ষকদের সেরকম যদি ফ্যাসিলিটি এবং অন্যান্য ফ্যাসিলিটি থাকে, তাহলে প্রাইভেট মেডিকেল কলেজ হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রাইভেট মেডিকেলের জন্য একটা
বাণিজ্যিক উদ্দেশ্যে না হয় শুধু। হ্যাঁ, একটা জায়গায় এসে থামতে হবে, মানে এত বেশি প্রাইভেট মেডিকেল দরকার নেই। মানে এখান থেকে যারা বের হচ্ছে তারা তো মানে তাদের কাছে তো কোনো রোগী যাবেন, ডেফিনেটলি যাবে, আমিও তো যেতে পারি, আমার তো হ্যাঁ, কোনো ঠিক মানে নেই। কে কখন কোন আমরা কে ডাক্তারের কাছে কোথায়- যাবে এটা তো হ্যাঁ, বলার কোনো আমি রাস্তাঘাটে চলি, কখন কোথায় আমার বিপদ হবে, আমারে কে দেখবে, আই ডোন্ট নো। তখন তারা দেখে যাবো না, সে কি ডিএমসি না না, সেখানে- প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল না, থেকে পাশ ডাক্তার করে, পাইলেই তাই না? যাবো। সুতরাং আমাদেরও দায়িত্ব আছে, আমরা যারা প্রাইভেট মেডিকেল কিংবা অন্য মেডিকেলে যারা শিক্ষকতা করি কিংবা যারা চিকিৎসক, তাদের বাবার যারা অনুমোদন দিচ্ছি, যা অনুমোদন দিচ্ছি, সবাই কিন্তু ভালো করে মনিটর করে এই অনুমোদন দেওয়া উচিত। এবং সেই জায়গা থেকেই যে সংখ্যা বাড়ায় লাভ নেই, না, কোয়ালিটি, কোয়ান্টিটি না, যে কোয়ালিটি। আমার মেডিকেল কলেজ কয়টা আছে সেটা না, হ্যাঁ, কিন্তু এখান মানে থেকে ওই যে মান এবং মানটা আমাদেরকে এবং দেখতে যারা হবে। পড়তে আসবেন তাদেরও বা অভিভাবকদেরও দায়িত্ব আছে যে আমি আমার ছেলে মেয়েকে কোথায় কোন পড়াচ্ছি, হাসপাতাল থেকে ডাক্তার বানাচ্ছি, কোন হাসপাতাল থেকে বানাচ্ছি, কোথায় পড়াচ্ছি, হ্যাঁ, মানে এটা কোন দেখা। মেডিকেল কলেজ থেকে তাকে ডাক্তার হ্যাঁ, বানাচ্ছি definitely, এবং এটাও সেটার দেখা মান উচিত। কি দাঁড়াচ্ছে, উনি কি চিকিৎসক হতে পারছেন কি পারছেন না। দাদা আপনাকে আমি ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আমাদের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।